This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. যার জন্য ওখানকার লোক ঠিক করে কাজ পায় না, যার জন্য ওখানকার লোক ঠিক করে খেতে পায় না, সকলের ঘর বাড়ি নেই, তারা ভারতে পালিয়ে আসে। যদি কম ধরে তো আরও বেড়ে যাবে। এবারে বুঝতে পেরেছেন বাংলাদেশ কেন তাদের দেশের নাগরিককে ভারত থেকে তাদের দেশে ঢুকতে দিচ্ছে না? তার কারণ বাংলাদেশের জনসংখ্যা, তাই তারা তাদের দেশের লোককেই ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে। অপদার্থ, তাদের যোগ্যতা নেই, তারা কাজ পাচ্ছে না, তাই তারা এটা বলছে। বাংলাদেশ যতদিন বলে এসছে আমাদের দেশে জনসংখ্যা মাত্র 18 কোটি, এটা সম্পূর্ণ মিথ্যা। ভারতের জন্য তাদের দরদ নেই। তারা ভারতকে নিচে দেখলে তাদের পপুলারিটি বাড়বে, তাদের পাবলিসিটি বাড়বে। বন্ধুরা, বাংলাদেশ মানেই মিথ্যাবাদী, বাংলাদেশ মানেই চিটিংবাজ, বাংলাদেশ মানেই নেমোকারাম, বাংলাদেশ মানেই বেঈমান। তার কারণ 1971 সালে ভারত সাহায্য না করলে বাংলাদেশ আজকের বাংলাদেশ হয়ে উঠতে পারত না। কিন্তু তারা সেটা স্বীকার করে না। তারা কি বলে 1947 সাল তাদের জন্য আসল স্বাধীনতা নিয়ে এসেছিল। 1971 সাল তাদেরকে পরাধীন করে দিয়েছে, ভারতের কাছে তারা পরাধীন হয়ে গেছে। অথচ একটা দেশ যাদের একটি নির্দিষ্ট সীমা আছে, ভারত নিজে থেকে ফেন্সিং করছে, বাংলাদেশকে ফেন্সিং করতে হচ্ছে না। তাদের আইন আছে, তাদের নিজস্ব আর্মি আছে, সেগুলোর কন্ট্রোল তাদের হাতে আছে। তবুও তারা বলে তারা ভারতের কাছে পরাধীন হয়ে আছে। এটা হলো বেঈমানির কথা। মিথ্যাবাদী কেন? প্রতিটা ব্যাপারে তারা মিথ্যা বলে। তাদের সবচেয়ে বড় মিথ্যা কথা কি জানেন? তাদের দেশের জনসংখ্যা মাত্র 18 কোটি। ইন্টারনেটে সার্চ করলে আপনি পাবেন তাদের দেশের জনসংখ্যা ইউএনের তথ্য অনুযায়ী 17.77 কোটি। মানে 18 কোটি পুরো নয়, তারা নিজেরা বলে আমরা 18 কোটি জনগণ, অথচ ইউএন বলছে 17.77 কোটি। এখন কথা হচ্ছে যে সত্যি কি বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি? সত্যি কি তাই? প্রতিটা মানুষের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন। বাংলাদেশের প্রধান খাদ্য কি? ভাত। আমাদের মতো তারা ভেত বাঙালি। ভাত, তা তো বাঙালি। এক সময় তো জানেন কি ছিল, এখন কি হয়েছে সে নিয়ে বলে লাভ নেই। তাদের দেশের প্রধান খাদ্য ভাত, তার জন্য চাল লাগে, এবং তার জন্য লাগে কি? ধান। বাংলাদেশ বিশ্বের তৃতীয় ধান উৎপাদনকারী দেশ। চায়না এবং ভারতের পরে বাংলাদেশের স্থান। এই বাংলাদেশের প্রতিটা মানুষ গড়ে প্রতি বছর 250 কেজি চালের ভাত খায়। 250 কেজি। আমার বাড়িতে আমরা 3 জন, 3 জনের মধ্যে চাল লাগে 1 কুইন্টাল 20 কেজি। মানে আমাদের যা খরচ সেই দিয়ে বাংলাদেশে একটা লোকের 6 মাসও ঠিক করে চলবে না। মানে এত খায় ভাবুন। যাই হোক, যে যা খেতে পারে, যে দেশে এসে খাচ্ছে, যে টাকায় খাচ্ছে, আমার কিছু বলার নেই ওখানে। সেই হিসাবে পুরো বাংলাদেশ প্রায় 38 থেকে 40 মিলিয়ন টন চাল খায়। এবং বাংলাদেশ যেহেতু বিশ্বের তৃতীয় ধান উৎপাদনকারী দেশ, বাংলাদেশ প্রতি বছর 62 মিলিয়ন টন চাল উৎপাদন করে। 62 মিলিয়ন টন। খায় কত? 38 থেকে 40 মিলিয়ন টন। তাহলে বেশি হয় কত? 22 থেকে 24 মিলিয়ন টন তাদের বেশি হয়, উদ্বৃদ্ধ হয়। কিন্তু আশ্চর্য বিষয় এটাই, বাংলাদেশকে প্রতি বছর 1 থেকে 1.5 মিলিয়ন টন চাল বাইরে থেকে ক্রয় করতে হয়। ভারতকে কখনো চাল ক্রয় করতে হয় না, গম ক্রয় করতে হয় না, ভারত বিক্রি করে। কারণ এখানে যেটা প্রয়োজন, যেটা কনজামশন, তার থেকে বেশি আমরা প্রোডাকশান করি, তৈরি করি। সেই কারণেই ভারত বাইরে বিক্রি করে। যেমন কাকে বিক্রি করে? বাংলাদেশকে বিক্রি করে, আমেরিকায় পাঠায়, গালফ কান্ট্রিতে পাঠায়, এরকম বহু দেশে ভারত পাঠায়। কিন্তু বাংলাদেশ প্রতি বছর 22 থেকে 24 মিলিয়ন টন চাল বেশি উৎপাদন করা সত্ত্বেও তাদেরকে বাইরে থেকে
আরও 1 থেকে 1.5 মিলিয়ন টন কিনতে হয়। এবং বাংলাদেশে যা উৎপাদন হয়, যে পরিমাণ চাল উৎপাদন হয়, তা দিয়েই 27.55 কোটি মানুষকে খাওয়ানো সম্ভব। মানে 27.5 কোটি মানুষকে খাওয়ানো সম্ভব। এরপরেও তারা 1 থেকে 1.5 মিলিয়ন টন চাল বাইরে থেকে ক্রয় করে, যেটা দিয়ে প্রায় 67 লক্ষ মানুষকে খাওয়ানো সম্ভব। তার মানে বাংলাদেশে যে পরিমাণ চাল উৎপাদিত হয় এবং বাইরে থেকে ক্রয় করা হয়, তা দিয়ে প্রায় 28.22 কোটি মানুষকে খাওয়ানো সম্ভব। যদি আমি 250 কেজি পার ক্যাপিটা ধরে নেই, কিন্তু ইন্টারনেটে আপনি দেখলে পাবেন 140 থেকে বা 145 থেকে 250 কেজি পার ক্যাপিটা, মানে কেউ কম খায় কেউ বেশি খায়। আমি বেশিটাকেই ধরে নিলাম, তাতে দাঁড়াচ্ছে 28.2 কোটি মানুষ। যদি কম ধরি তো আরও বেড়ে যাবে। ইউএনএ তথ্য অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা 17.77 কোটি। বাংলাদেশের মোট আয়তন 1,30,170 কিলোমিটার স্কোয়ার। এবং ইউএনএ তথ্য অনুযায়ী বাংলাদেশের জনঘনত্ব 1366 পার কিলোমিটার স্কোয়ার। কিন্তু আমার মনে হয় বা এই তথ্যর ভিত্তিতে যেটা পেলাম, তাতে বাংলাদেশের জনসংখ্যা 28.22 কোটি এবং বাংলাদেশের জনঘনত্ব প্রায় 2168 জন। এবারে বুঝতে পেরেছেন বাংলাদেশ কেন তাদের দেশের নাগরিককে ভারত থেকে তাদের দেশে ঢুকতে দিচ্ছে না, কেন বারবার ওখানকার মানুষ বাধা দিচ্ছে। বিজেপি বাধা দিচ্ছে না সেটা বলবো না, বিজেপিও বাধা দিচ্ছে, কিন্তু ওখানকার মানুষ সবচেয়ে বেশি বাধা দিচ্ছে। বিজেপি সরে গেলে যখন বিএসএফ তাদের ঢুকিয়ে দিচ্ছে, ওখানকার মানুষ রেড়ে করে তেড়ে আসছে, তাদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। কেন? তার কারণ বাংলাদেশের জনসংখ্যা 28 কোটি বা তারও বেশি, 28 কোটি বা তারও বেশি, যার ফলে বাংলাদেশের মানুষজন বুঝে গেছে এদেরকে যদি ঢুকতে দেয়, এই লক্ষ লক্ষ মানুষ ঢুকতে দেয়, তাহলে আমাদেরই পেটে টান পড়বে। আমরাই দুবেলা খেতে গিয়ে লেজে গোবরে হচ্ছি, এরপরে এরা এলে সেই রিক্সা টানবে, সেই মুটেগিরি করবে, সেই রাজমিস্ত্রি কাজ করবে। তাহলে এই কাজগুলো আমরা করতাম, এখন ওরা করবে, তাহলে কাজটা কমে যাবে। কারণ কাজ তো আর বাড়ছে না। উন্নত দেশ যেমন জাপান, আমেরিকা, এইসব দেশে কাজের জন্য লোক পাওয়া যায় না। অপরদিকে বাংলাদেশের মতো একটা দেশ যেখানে লোক আছে অথচ কাজ নেই, যাতে ওখানকার মানুষ ঠিক করে কাজ করতে পারে, তাই তারা তাদের দেশের লোককেই ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে। কদিন আগে আমরা দেখেছিলাম আমেরিকার টেক্সাস শহরে ওখানকার লোকাল আমেরিকানরা ভারতের পতাকা ছিঁড়ে প্রতিবাদ জানাচ্ছে। কেন? ভারতীয়রা তাদের চাকরি খেয়ে নিচ্ছে। যেখানে কোনো ভ্যাকেন্সি আসে সেখানে ভারতীয়রা গিয়ে লাইন দেয় এবং চাকরি নিয়ে নেয়। তাদের যোগ্যতা নেই, তাই তারা চাকরি পায় না, তাই তারা বাইরের দেশের লোক অর্থাৎ ভারতীয়দের অপমান করার জন্য ভারতীয় পতাকা ছিঁড়ছে, ভারতীয়দের ওখান থেকে সরে যেতে বলছে, এই ধরনের আওয়াজ তারা তুলছে। কারণ তারা অপদার্থ, তাদের যোগ্যতা নেই, তারা কাজ পাচ্ছে না, তাই তারা এটা বলছে। কিন্তু বাংলাদেশিরা বাংলাদেশের লোককেই তাড়াচ্ছে। এটা কেমন জিনিস হলো বুঝলাম না। মানে আপনি আপনার প্রতিবেশীকে বলছে তুই ভাগ এখান থেকে, তোর জন্য আমার কষ্ট হচ্ছে, তুই ভাগ। ব্যাপারটা এরকম। সে যাই হোক, বাংলাদেশ এতদিন বলে এসছে আমাদের দেশে জনসংখ্যা মাত্র 18 কোটি, এটা সম্পূর্ণ মিথ্যা। যদি তাই হতো তাহলে যে পরিমাণ খাদ্যশস্য তারা উৎপাদন করে, যদি আমি ওয়েস্টেজও ভেবে নেই, যদি লস হচ্ছে তাও ভেবে নেই, নষ্ট হচ্ছে সেটাও ধরে নেই, তবুও তাদের খাদ্যশস্য দিয়ে 27 কোটি মানুষের পেট ভরা সম্ভব। তাদের জনসংখ্যা মাত্র 17 কোটি কি 18 কোটি, তাদের 9 কোটি মানুষকে তারা আরও খাওয়াতে পারবে যদি ওয়েস্টেজও হয়। মানে যে পরিমাণ খাদ্যশস্য তাদের উৎপাদন হয় তার 2/3
মানে 3/2 খরচ হয়, বাকি 1 রয়ে যাওয়ার কথা। তা সত্ত্বেও তারা বাড়ি থেকে খাবার কেনে এবং না কিনলে খাবারের দাম বেড়ে যায়, চালের দাম বেড়ে যায়। কেন এমনটা হয়? কারণ চাল তো আর বেশি দিন স্টক করে রাখা যায় না, স্টোর করে রাখা যায় না, 1 থেকে 1.5 বছর রাখা যায়, তারপর সেটা নষ্ট হয়ে যাবে। তাহলে স্টক করে তো কোনো লাভ নেই। ব্যবসায়ী যে স্টক করে রাখবে বেশি দিন ধরে, কোনো লাভ নেই, কারণ আবার চাষ হবে, আবার নতুন চাল বাজারে আসবে, সেটা দাম কমে যাবে। তা স্টক করে লাভ কি আছে? প্রবলেমটা স্টক বা সিন্ডিকেট নয়, প্রবলেমটা হচ্ছে কনজামশন। বাংলাদেশে এত পরিমাণ জনসংখ্যা, এই যে আমি 28 কোটি কথা বলছি, হয়তো এর থেকে আরও বেশি জনসংখ্যা রয়েছে, যার জন্য ওখানকার লোক ঠিক করে কাজ পায় না, যার জন্য ওখানকার লোক ঠিক করে খেতে পায় না, সকলের ঘর বাড়ি নেই, তারা ভারতে পালিয়ে আসে। তাই সেখানে সবচেয়ে বেশি সস্তায় লেবার পাওয়া যায়। আগে হ্যাঁ, বাংলাদেশে অন অ্যান এভারেজ একটি লেবারে মজুরি 200 টাকা, 200 টাকায় একটি গার্মেন্টস লেবার পাওয়া যায়। এই কারণে তারা বিশ্বে সেকেন্ড লার্জেস্ট গার্মেন্টস এক্সপোর্টার, সেকেন্ড লার্জেস্ট। এই কারণে, কারণ সস্তায় তারা জামা কাপড় বানায়, লেবারকে পয়সা ঠিক করে দেয় না, বা দিলেও অতি ন্যূনতম মজুরি 200 টাকা দেয়। আমার এখানে মজুরি 400 টাকা মিনিমাম, আর লেবারে 400 টাকা মিনিমাম দিতে হয় থাকে। বাংলাদেশি 200 টাকা মানে আমার এখানে 150 টাকা প্রায়। তাহলে আমার এখানে 400 টাকা মানে বাংলাদেশে কত হবে? বাংলাদেশের অবস্থা এতটাই ভালো, তারা জিডিপি পার ক্যাপিটাতে ভারতকে টপকে গেছে, কারণ তাদের ওখানকার জনসংখ্যা তো কমিয়ে রাখা হয়েছে এবং জিডিপিকে বাড়িয়ে দেওয়া হয়েছে। দেখো আমার জিডিপি এত বেশি, জনসংখ্যা এত কম। জিডিপি পার ক্যাপিটা কী করে বার করি আমরা? টোটাল জিডিপিকে পপুলেশনে ভাগ করে জিডিপি পার ক্যাপিটা বেরিয়ে গেল। সেই কারণে বাংলাদেশের জিডিপি পার ক্যাপিটা ভারতের থেকে বেশি। অপরদিকে দারিদ্রতা দেখলে বাংলাদেশের দরিদ্রমানের সংখ্যা প্রায় 50%। ওখানকার 50% পপুলেশন আন্ডার পভার্টিতে বাস করে, এক্সট্রিম পভার্টিতে বাস করে। 50% পপুলেশন, ভারতের 5% এক্সট্রিম পভার্টিতে বাস করে। তাদের 50% লোক বাস করে অর্ধেক, অথচ জিডিপি পার ক্যাপিটায় তারা আমাদের থেকে এগিয়ে গেছে। এটাই হচ্ছে ইউএন, এবং এটাই হচ্ছে ইউএনের তথ্য। ইউএন ওখানে গিয়ে দেখে না যে তো কতজন লোক আছে, দেখি দেখে না। ইউএন সরকারকে বলে কতজন আছে বলো, ইউএন সরকার বলে দিল প্রতিদিন কত বাচ্চা জন্মাচ্ছে এতগুলো, কতগুলো মরছে এতগুলো, আছে ঠিক আছে, হিসাব করে বলে যে এত বাচ্চা হচ্ছে, এত জনসংখ্যা বাংলাদেশে বর্তমানে রয়েছে। এই হচ্ছে ইউএনের তথ্য, এইভাবে তৈরি হলো। ওখানে সরেজীবনীকে হয়তো দেখবে, একটা এরিয়াতে সার্চ করবে, হ্যাঁ মোটামুটি ঠিক আছে চলো, ও 19-20 হতে পারে, চলো হয়ে গেছে। ভারতের সাথে ভালো করে দেখবে এখানে ঠিকঠাক আছে কিনা, দেখি একবার। এখানে ভুল হলে ভারতকে ধরতে হবে, কাপাককে ধরতে হবে। এখানে ভারতের বেশি দরদ, আগে না, ভারতের জন্য তাদের দরদ নেই। তারা ভারতকে নিচে দেখলে তাদের পপুলারিটি বাড়বে, তাদের পাবলিসিটি বাড়বে, তাই তারা ভারতকে নিচা দেখানোর চেষ্টা করে। বাংলাদেশ এবং পাকিস্তানকে তুলে ধরলে ভারতকে নিচে দেখানো যাবে। দেখো ভারতের থেকে আলাদা হয়ে বাংলাদেশ এবং পাকিস্তান এগিয়ে গেছে। অর্থাৎ যে সকল রাজ্য ভারতের সঙ্গে এখন চিপকে আছে, তাদের উচিত ভারত থেকে বেরিয়ে গিয়ে আলাদা আলাদা দেশ হওয়া, এবং তাতে তারা এগিয়ে যাবে, তাতে তাদের উন্নতি হবে। কারণ ভারতকে টুকরো করাই হচ্ছে এদের লক্ষ্য, এবং এতে বাংলাদেশ এবং পাকিস্তানের মতো দেশ মজা পায়, আনন্দ পায়। কিন্তু তারা এটা ভুলে গেছে এতে তাদেরই ক্ষতি, তাতে কিচ্ছু এসে যায় না। আমরা না খেয়ে থাকুম কিন্তু ভারতকে টুকরো করুম, আমরা না খেয়ে থাকুম কিন্তু ভারতের ক্ষতি চাই। এই হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান। এই বিষয়ে আপনার মতামত প্লিজ জানাবেন, ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, ভালো লাইক করবেন, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।